বা স্থূলতা যাকে বলে, সেটা আমরা কখন বলি যখন আমাদের শরীরের মেদ বা চর্বি বা স্নেহ পদার্থের পরিমাণ এতটাই বেড়ে যায় যে শরীরের পক্ষে তা অত্যন্ত ক্ষতিকারক। এবং সেটা ধরুন তার একটা অবশ্যই কোনো মাপ এভাবে হয় না, কিন্তু আমরা কিভাবে সেটা মাপি, যে আমরা যখন বাচ্চাদের আমাদের কাছে তারা যখন আসে তাদের ওজন মাপা হয়। সেই ওজন মাপার সময় আমরা যেসব চার্টস গুলো ব্যবহার করি, আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স এর কতগুলো চার্ট আছে, ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা। সেই চার্টে যখন তার ওয়েটটা আমরা প্লট করি, তখন যদি দেখি যে ওজনটা, তার যে ওজনটা সেটা ওই সেন্টাইল লাইন যেটা থাকে, তার 90th সেন্টাইল লাইনের যদি ওপরে থাকে তাহলে সেটা ওভারওয়েট। এবং যদি 97 সেন্টাইল, 97 সেন্টাইলের ওপরে যদি থাকে তাহলে তাকে বলা হয় ওবেসিটি বা স্থূলতা। কারণ ইদানিং কালে আমাদের দেখা যাচ্ছে যে ওবেসিটি বা স্থূলতার পরিমাণ এতটাই বেড়ে গেছে, আমাদের কাছে অনেক অনেক বেশি সংখ্যায় আসছে বাচ্চারা যারা ওবিসিটিতে ভুগছে। এবং এর কারণ যদি আমরা দেখি, কারণ তাহলে আমাদের বলতে হবে যে অনেকগুলো কারণ, এক নয় একাধিক কারণের মধ্যে আছে। তবে বিশেষ করে বলতে হবে যে খাওয়া দাওয়ার যে ধরন, ডায়েট, এবং কিভাবে তারা লাইফস্টাইলটা কাটাচ্ছে। তারা বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা দেখা যায় যে অনলাইন ক্লাস করছে, স্ক্রিন টাইম তাদের অনেকটা বেশি। তারা বেশিরভাগটা সময় পড়াশোনাও করছে কম্পিউটার স্ক্রিনের সামনে, ল্যাপটপে, মোবাইলে বা আইপ্যাডে। এবং তাদের খাওয়া দাওয়ার যে আমাদের যে যদি আমরা দেখি তাহলে তার মধ্যেও দেখা যাবে জাঙ্ক ফুড তারা আজকাল এত বেশি পরিমাণে খাচ্ছে যে তাদের ধরুন তারা সবসময় হয়তো একটা বার্গার, পিৎজা, এই ধরনের খাবার যেগুলো ভীষণভাবে ফ্যাটি, সেগুলো ভীষণ বেশি খাচ্ছে। এটা একটা খুব জরুরি কারণ। তাদের খেলাধুলোর আহ, জিনিসটা কমে গেছে, তারা অত বেশি আর খেলতে পারে না, যে মাঠে বেরিয়ে যে খেলা ইত্যাদি, সুতরাং সেগুলো কমে গেছে। আর আরেকটা কিছু কারণ হয় যেগুলো খুব অন্যরকম, মানে শুধু খাওয়া দাওয়া নিউট্রিশনাল কারণ নয়, সেগুলো হচ্ছে ধরুন এন্ডোক্রিন কারণ বা হরমোন জনিত কারণ। যেমন ধরুন আমি যদি বলি থাইরয়েড যদি কারোর থাকে, থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েডিজম, বা ধরুন যদি কেউ অনেক দিন ধরে কোনো অন্য কোনো কারণে স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ খেয়ে থাকে, তার জন্যও কিন্তু অনেক অংশে এই স্থূলতা বা শরীরের ওজন খুব বেশি মাত্রায় বেড়ে যেতে পারে, যাকে আমরা ওবেসিটি বলি। এছাড়াও কিছু খুব রেয়ার, খুব কিছু জেনেটিক কারণ আছে, যেগুলোর জন্য কিন্তু ডাক্তারের কাছে গেলে তারা বুঝে নিতে পারবেন যে এটা কোন কারণে হয়েছে। শুধু ওজন দেখে না, সেক্ষেত্রে হাইট এবং মুখের পরিস্থিতি, অনেক কিছু মাপ, মেজারমেন্টস আছে, সেগুলো করে আমরা বুঝতে পারি যে এই ওবেসিটিটা কোন ধরনের বা কি কারণে হয়েছে। ওবেসিটি এই তৈরি হয় মানে কি, ওবেসিটি তো কোনো এই যে আমি এর আগেই বলছিলাম একাধিক কারণে হয়, কোনো একটা কারণ নয়। সে কোন পরিবেশে বড় হচ্ছে, তার জন্মের ওজন কি রকম ছিল, তারপর তাকে কিভাবে খাওয়ানো হলো, সে প্রথম 6 মাস ব্রেস্ট ফিডিং ঠিক করে করেছিল কিনা, তারপর যখন 6 মাসের পর তাকে সলিড ফুড, শক্ত খাবার দেওয়া হলো অন্নপ্রাশনের পর, তখন সেটা কি পরিমাণে দেওয়া হচ্ছিল, কি কি ধরনের খাবার দেওয়া হচ্ছিল, এবং এই সময়টা থেকেই তার কোন সময় ওজনটা বাড়তে শুরু করলো, এগুলো দেখা খুব জরুরি। সাধারণভাবে তবু বলা যায় যে যদি কোনো বাচ্চা খুব বেশি রকমের পরিমাণে কার্বোহাইড্রেটস বা শর্করা জাতীয় খাবার এবং ফ্যাটি ফুড, যেটা আমরা স্নেহ পদার্থ বলি, সেই ধরনের খাবার বেশি খাচ্ছে, মানে জাঙ্ক ফুড বেশি খাচ্ছে, এবং সেই তুলনায় সে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না, মানে ততটা সে খেলছে না, ততটা তার শারীরিক যে অ্যাক্টিভিটি যেটা করা উচিত, কিছু জেনেটিক কারণে, জিনগত কারণে এটা হতে পারে, বা কিছু কিছু ওষুধ আছে তার জন্য কিন্তু এই ওবেসিটি বা স্থূলতা হতে পারে। ওবেসিটি কম করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এবং যাতে প্রথমত যে যাতে না হয় ওবেসিটি, যাতে বাচ্চাদেরকে আমরা চেষ্টা করবো সবসময় হেলদি ডায়েট দিতে, স্বাস্থ্যকর খাবার দিতে, যাতে যাতে করে তারা মোটা না হয়ে যায়। এটা আমাদের মা হিসেবে বা পরিবারের লোক হিসেবে আমাদের এটা কিন্তু প্রথম চেষ্টা হওয়া উচিত, যে যেন আমাদের বাচ্চাদের খাবারটা সবসময় সুষম খাবার হয়। তার পরিমাণটা কি 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 জিনিস আমরা কি কি পরিমাণে দিচ্ছি, সে প্রচন্ড বেশি ভাত খাচ্ছে কি, বা তার খাবারের মধ্যে জাঙ্ক ফুড বেশি আছে কি, বা খুব বেশি ফ্যাটি ফুড, দুধের প্রোডাক্ট বেশি খাচ্ছে, ঘি মাখন বেশি খাচ্ছে, ভাজা বা ফ্রাইড ফুড বেশি খাচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। এবং এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, কখনো মানে কম করতে পারি, তা এক হচ্ছে যে পরিমাণ খাবারের পোর্শন সাইজ যাকে বলে সেটা কম করতে হবে। একটা হচ্ছে এই জাঙ্ক ফুড বা ভীষণ বেশি অয়েলি খাবার, গ্রিজি খাবার,
যাতে বলে ফ্যাটি খাবার, যেটা সেগুলো তেল জাতীয় খাবার সেগুলো কম করতে হবে। বাইরের কেনা খাবার খাওয়া চলবে না, বাড়ির তৈরি ফ্রেশ খাবার, যেটা সাথে সাথে তৈরি হয়েছে সেরকম ফ্রেশ খাবার, বাড়িতে তৈরি ঘরোয়া যে খাবার সেগুলো খেতে হবে। ফ্রুটস, ফল, শাকসবজি, এগুলো যেন প্রত্যেকের খাবারে নিয়মিত থাকে। এবং মনে রাখতে হবে প্রতিদিন বাচ্চাকে কোনো একটা অ্যাক্টিভিটি, সেটা হাঁটা হোক, দৌড়ানো হোক, বা কোনো খেলা যাতে তাকে করতে দেওয়া হয় সেটা দেখতে হবে। এই সবগুলো যদি সবকিছু আমরা একসাথে করতে পারি তাহলে নিশ্চয়ই একটা সময়ের পর ওজন কমবে এবং সে ওবেসিটি থেকে মুক্তি পাবে। তবে যদি সেটা থাইরয়েড বা অন্য কোনো কারণে হয়, যেটা আমি বললাম, অন্য কোনো শারীরিক কারণ, অসুবিধার কারণে, অসুস্থতার কারণে, যেমন স্টেরয়েড খাওয়ার জন্য বা কোনো পার্টিকুলার কোনো ওষুধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে যদি হয়ে থাকে, তাহলে সেই ওষুধটি বন্ধ করলে দেখা যায় যে এই ওবেসিটি বা মোটা হওয়াটা কমে যাবে। বা থাইরয়েডের ওষুধ খেলে সেইটা কমে যাবে। স্টেরয়েড বন্ধ করলে আস্তে আস্তে একটু সময় লাগে, কিন্তু এই ওজনের যে ওবেসিটিটা সেটা থেকে হয়তো খানিকটা সেটা কমে যাবে আর কি। তো এইভাবে ওবেসিটিটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ওবেসিটি এমন একটা মহামারীর মতো এখন দেখা দিয়েছে যে একটা বাচ্চা যে আজকে ওবিজ, তার কিন্তু খুব তাড়াতাড়ি কতগুলো জটিলতা দেখা দিতে পারে। যেমন টাইপ 2 ডায়াবেটিস, যেটা নাকি অনেক বয়সকালী মানুষের হয়, হয়তো সেটা তাদের অনেক আর্লি, অনেক অল্প বয়সেই দেখা যায় যে যেসব বাচ্চারা মোটা তাদের মধ্যে ব্লাড সুগার বাড়ার প্রবণতা দেখা দিচ্ছে, যেটাকে আমরা টাইপ 2 ডায়াবেটিস বলি। ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, তাদের ফ্যাটি লিভারে ফ্যাট জমে যাচ্ছে, স্নেহ পদার্থ জমছে এবং তারা ফ্যাটি লিভারের শিকার হচ্ছে। তাদের নানা রকমের অর্থোপেডিক প্রবলেম, মানে হাড় গোড় সংক্রান্ত প্রবলেম, ব্যথা, পায়ে ব্যথা, পায়ের ফ্র্যাকচার হওয়া, এগুলো বেড়ে যাচ্ছে। বা তাদের যেটা আরেকটা খুব সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে কনস্টিপেশন হয়ে যাচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলো, এবং যে ফিউচারে পরবর্তীকালে দেখা যায় যে তাদের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাও খুব বেশি। সুতরাং কার্ডিওভাস্কুলার ডিজিজেস, তার যে প্রবণতা, সেটা হওয়ার যে চান্স, হার্ট অ্যাটাক হওয়ার চান্স, সেটা কিন্তু আরো অনেক বাড়িয়ে দেয় এই স্থূলতা বা ওবেসিটি। সুতরাং আমাদের প্রথম থেকে খুব সচেতন হওয়ার প্রয়োজন। ছোট বয়সে বাচ্চারা যতটা নিয়ন্ত্রণে থাকে মায়েদের, একটা বয়সের পরে, যেমন ধরুন এই অ্যাডোলেসেন্ট যেটা বলি, টিনেজার যারা, এই মোটামুটি 13 থেকে 19 যে বয়সটা, এদের লাইফস্টাইলটা আরেকটু অন্যরকম হয়। তারা সবসময় মা বাবার কথা হয়তো শুনছে না। সুতরাং সেই জায়গাটা একটু দেখতে হবে যে তারা অনেকটা বেশি হয়তো বাইরে খাচ্ছে। তো সেইগুলো কি করে কন্ট্রোল, এবং প্রথম থেকে আমার মনে হয় যে পরিবারে, ফ্যামিলিতেই যদি এই চর্চা বা অভ্যেসটা থাকে যে আমরা সবাই মিলে আমরা হেলদি বা স্বাস্থ্যকর সুষম খাবার খাবো, বাড়ির খাবার খাবো, তারা তাহলে সেটাই শিখবে। শিশুরা সেটাই শিখবে যেটা বাড়িতে সবাই করেন। তো বাবা মাকে রোল মডেল হিসেবে দেখাতে হবে যে আমরাও বাড়ির খাবার খাই, বাড়ির খাবার খাওয়াটাই স্বাস্থ্যকর। এবং বারবার কেনা খাবার, আজকে পিৎজা কালকে বার্গার, এরকম খাবার, বিরিয়ানি, এইসব ধরনের যেগুলো খাবার আমাদের সবার খেতে ভালো লাগে, কিন্তু এগুলো অ্যাভয়েড করা উচিত। আমাদের চেষ্টা করি যে এইগুলো যেন বেশি খাওয়া না হয়। আবারও বলছি, খাওয়ার পোর্শন কমানো, অনেকটা খাওয়া প্রতিবারে সেটা কমানো, তাড়াতাড়ি ডিনারটা তাড়াতাড়ি করা, এগুলো কিন্তু খুব জরুরি। এবং প্রতিদিন ওই যে ভেজিটেবল, শাকসবজি, দুটো করে ফল, এগুলো যেন খাবারে থাকে। আর খানিকটা অ্যাক্টিভিটি, এটা অবশ্যই ভাবে আমি বলবো প্রতিটি মা বাবা যেন চেষ্টা করেন বাচ্চাদের ক্ষেত্রে, যে বাচ্চাদেরকে অন্তত 45 মিনিট একটু খেলতে দিন। বাইরে বেরিয়ে যদি সম্ভব কোনো রকমের শারীরিক একটা পরিশ্রম যাতে হয়, সেরকম কোনো কাজ করান যাতে করে তাদের এই স্থূলতাটা না হয়। এটাই মূলত, এগুলি মূলত লাইফস্টাইল চেঞ্জেস। আরো যত বাচ্চা বড় হয় দেখুন, তাকে আরেকটু বলবো যে স্ক্রিন, সে কতক্ষণ সময় বসে কাটাচ্ছে স্ক্রিনের সামনে, মোবাইল অ্যাডিকশন, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অবদান আছে এগুলোরও। সুতরাং এগুলোও কিন্তু কমাতে হবে। প্রতি সময় ছোটবেলা থেকে যদি আমাদের অভ্যেস হয়ে যায় যে আমরা বাড়ির খাবার খাবো, ভালো খাবার খাবো, বাইরের খাবার অ্যাভয়েড করব, আমরা খানিকটা হাঁটবো, কোনো শারীরিক কাজকর্ম করব, তাহলে কিন্তু সেই, বা যোগ ব্যায়াম করব, এক্সারসাইজ করব, ব্যায়াম করব, এই অভ্যেসগুলো যদি ছোটবেলা থেকে আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু স্থূলতা আমরা সহজেই এড়াতে পারবো, বা হলেও আমরা সেটাকে কি করে কমানো যায় সেজন্য সচেষ্ট হব। আর অবশ্যই একটা সময়ের পর সেটাকে ফেলে না রেখে, যদি মনে হয় যে কমছে না, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যাতে ডাক্তার দেখে দরকার হলে কিছু টেস্ট করাতে পারেন যে অন্য কোনো কারণে সেই স্থূলতাটা হচ্ছে কিনা, যে কারণগুলো আমি মেনশন করলাম বা বললাম।
বাচ্চারা তো এক খাবার রোজ খেতে ভালোবাসে না, এবং তারা একটা ভ্যারাইটি খোঁজে। তাদের সামনে যে আপনি প্লেটটা দিচ্ছেন সেটা যেন দেখতে ভালো লাগে। তা এখন কনসেপ্ট হচ্ছে রেইনবো প্লেট, মানে রামধনু রঙের, মানে তার খাওয়া মানে হচ্ছে তার প্লেটে বিভিন্ন রঙের খাবার যেন আমরা দিতে পারি। যেমন ধরুন তাকে যদি আমরা ভাত দিই, তাহলে ভাতটা সাদা রঙের হলো, তার সাথে ডাল দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, ভাত ডাল যেটা নাকি পালসেস। তাহলে ডালটা দিলাম, সেটা ইয়েলো হলো, একটা গ্রিন ভেজিটেবল দিতে হলো, খুব জরুরি, দিতেই হবে একটা পোর্শন, তাহলে সেইটা থাকলো। তা আমরা চেষ্টা করবো একটা ইয়েলো আর একটা গ্রিন ভেজিটেবল, একটা সবুজ এবং একটা হলুদ ভেজিটেবল তার খাবারে যেন থাকে। এছাড়া ধরুন আপনি একটু তার ভিতর স্যালাড দিলেন, বিভিন্ন রকমের জিনিস দেওয়া স্যালাড দিলেন, এবং তার সারাদিনের যে খাবার সেখানেও আমি বলবো যে ওই একটু কালারফুল, একটু ভ্যারাইটি, এগুলো নিশ্চয়ই ইনকর্পোরেট করবেন। ধরুন আমাকে যদি বলেন যে একটা প্লেট কিরম, একটা লাঞ্চ বা একটা ডিনার প্লেট আমরা কি কি দেবো, এটা তো অবশ্যই নির্ভর করে আমরা কোথাকায় কোথায় আছি, কি খাচ্ছি, তার উপরে কিরম আমাদের খাবার প্যাটার্নটা কিরকম তো এটা এটা ভ্যারি করে ফ্রম ওয়ান ফ্যামিলি টু আনাদার। একটা পরিবারের খাবার আরেকজনের সাথে একটু ডিফারেন্স হবে, তবু আমি বলবো যে ভাত ডাল গ্রিন লিফি ভেজিটেবলস, আর ধরুন মাছ বা ডিম বা চিকেন, এই যে লিন মিট, এটা কিন্তু খুব জরুরি খাবারে থাকা, প্লেটে থাকা। এবং অবশ্যই স্যালাড থাকবে, এবং প্রসেসড ফুড যেন না, তো যেটা আমি বলছিলাম যে আমরা প্রসেসড ফুড, আমরা এই বার্গার পিৎজা এগুলো যেমন খাবো না, তেমন আমরা বাড়িতে তৈরি ফ্রেশ খাবার যেন দিতে পারি তাদের, এবং যেটা নানা রকম টেক্সচারের। ধরুন ডালটা একরকম টেক্সচারের, আমরা চিবিয়ে খাচ্ছি, ধরুন স্যালাড এক ধরনের টেক্সচারের, বা আমাদের যে সবজিটা খাচ্ছি সেটা এক ধরনের টেক্সচারের, মাছ মাংস সেটা অন্যভাবে হচ্ছে। তো এই যে বিভিন্ন রকমের জিনিস আমরা তার খাবারে দিলাম, আমরা কার্বোহাইড্রেট দিলাম ভাত, আমরা পালসেস দিলাম, হাই প্রোটিন আমরা ডিম দিলাম বা মাছ দিলাম, আমরা ভেজিটেবলস দিলাম, তার মধ্যে ভিটামিনস এন্ড মিনারেলস পেলাম, আমরা দই, একটা কোনো ডেয়ারি প্রোডাক্ট দিলাম, ধরুন তার সাথে দই দিলাম, ঘরে পাতা দই। তো এই যে তার মধ্যে ভিটামিন ডি পেলো, ক্যালসিয়াম পেলো, এই যে সমস্ত ভাবে যে একটা প্লেট আমরা সাজিয়ে দিলাম, এতে করে কিন্তু বাচ্চার সুষম আহার হলো, এবং আমরা ওবেসিটি বা স্থূলতাকে অ্যাভয়েড করতে পারবো।